নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ম্যাথের 25 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। তো চলো দেখো তোমাদের টেস্ট পেপারের 25 নম্বর পেজের ম্যাথের যে কোশ্চেনগুলো আছে। প্রথমে একের দাগের একের যে অঙ্কটা আছে, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তো এটা আমাদের বের করে দেখতে হবে। চলো, আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তো এটা সমূল চক্রবৃদ্ধির সূত্র। এবারে দেখো এখানে আসল বলেছে 400 টাকা আর সময় বলেছে 2 বছর। তাহলে আমরা আসলের জায়গায় 400 লিখব। এখানে পি মানে আমরা জানি প্রিন্সিপাল মানে আসল, তো এখানে হবে 400। এখানে 1 প্লাস আর থেকে যাবে, এটা বের করতে হবে। আর মানে সুদের হার, এটা বের করতে হবে। আর এন মানে কি সময়, সময় এখানে কত বলেছে 2 বছর। তো এটা সমূল চক্রবৃদ্ধি। আর এখানে বলেছে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, তার মানে এটা মান যা হবে সেটাই হবে কিন্তু 441। তো আমরা এখানে লিখতে পারি অতএব শর্তানুসারে 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার সমান 441। যেহেতু সমূল চক্রবৃদ্ধি 441 বলেছে, তো এটাও সমূল চক্রবৃদ্ধি, এটাও সমূল চক্রবৃদ্ধি, এটা আমরা ইকুয়াল করতে পারি। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আর এর মানটা আমাদের বের করতে হবে। দেখো, বা 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার সমান এখানে আছে 441, আর এই 400টা আমরা এইদিকে নিয়ে যাব, তার মানে এখানে এটা ভাগ হয়ে যাবে। বা 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার। এবার দেখো এপারে স্কোয়ার আছে, এবার এটাকেও আমরা স্কোয়ারের ফরম্যাটে নিয়ে আসবো। তো 441 মানে 21-এর স্কোয়ার, আর 400 মানে 20-এর স্কোয়ার। তাহলে 21/20 হোল স্কোয়ার করতে পারি আমরা এটার জায়গায়। এবারে দেখো এপারেও স্কোয়ার আছে, এপারেও স্কোয়ার আছে, তো আমরা উভয় পারে স্কোয়ার তুলে দেবো। তাহলে এপারে স্কোয়ার তুলে দিলে থাকবে 1 প্লাস আর বাই 100, আর এপারে থাকবে 21/20। এবারে এই 1টা আমরা ওপারে নিয়ে চলে যাব, তাহলে এখানে থাকবে আর বাই 100 সমান 21/20, আর এই 1টা এপারে গেলে কি মাইনাস হবে, এর আগে প্লাস আছে এপারে গেলে মাইনাস হয়ে যাবে। বা আর বাই 100 সমান, এটা মাইনাস করো, 20 লসাগু 21 মাইনাস 20 1 20, বা আর বাই 100 সমান 21 থেকে 20 বাদ দিলে 1 থাকে আর নিচে 20। এবার কাটাকাটি করো, এখানে নিচে নিচে কেটে যায়, 5 20 100, কোনাকুনি গুণ হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1-এর সঙ্গে আর গুণ হলে আর হয়ে যাবে, আর 5-এর সঙ্গে 1 গুণ হলে কত 5 হবে। তো আর এর মান হয়ে যাবে 5। তার মানে এখানে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার হয়ে যাবে কত, 5 টাকা। বি এর ট্রান্সফার হবে। নেক্সট যেটা আছে দেখো 2-এর দাগ, এক্স ওয়াই ইস টু এক্স স্কোয়ার, ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ও জেড এক্স ইস টু ওয়াই স্কোয়ার এর যৌগিক অনুপাতটি হলো সাম্যানুপাত, গুরু অনুপাত না লঘু অনুপাত না কোনোটিই নয়, সেটা আমাদের বের করতে হবে। দেখো আমাদের অঙ্কটা ছিল এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার, ওয়াই জেড ইস টু এক্স ও জেড এক্স ইস টু ওয়াই স্কোয়ার। তাহলে এত এর যৌগিক অনুপাত হবে। এবার দেখো যৌগিক অনুপাত আমরা কিভাবে বের করি। আমরা প্রথম পথ অর্থাৎ প্রত্যেকটা অনুপাতে দুটো করে পথ থাকে, পূর্ব পথ, দ্বিতীয়টা বলা হয় উত্তর পথ। তো আমরা প্রত্যেকটা অনুপাতের পূর্ব পদগুলো গুণ করব। তো এখানে পূর্ব পদ কি আছে এক্স ওয়াই, ইন্টু এখানে পূর্ব পদ আছে ওয়াই জেড, ইন্টু এখানে পূর্ব পদ আছে জেড এক্স। তো এগুলো গুণ করে নিলাম। ইস টু প্রত্যেকটা অনুপাদের পরের পদগুলো আমরা গুণ করব। তো এখানে আছে জেড স্কোয়ার, ইন্টু এখানে আছে এক্স স্কোয়ার, ইন্টু এখানে আছে ওয়াই স্কোয়ার সমান। তো দেখো এইগুলো গুণ করলে কত হচ্ছে, দুটো এক্স আছে মানে এক্স স্কোয়ার, এখানে দুটো ওয়াই আছে ওয়াই স্কোয়ার, এখানে দুটো জেড আছে জেড স্কোয়ার, ইস টু এখানেও দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমরা এরকম লিখতে পারি। তাহলে উভয় পারেই কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, তার মানে এটার অনুপাত করলে হবে কত 1:1। অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ এবং উত্তরপদ যখন দুটো একই হয় তখন সেটাকে বলা হয় সাম্যানুপাত। যখন পূর্বপদ বড় হয় উত্তরপদ ছোট হয় সেটা হয় গুরু অনুপাত। যখন পূর্বপদ ছোট হয় উত্তরপদ বড় হয় সেক্ষেত্রে হয় লঘু অনুপাত। আমরা এখানে দুটো অনুপাত সমান পাচ্ছি, তার মানে এটা আমরা লিখব সাম্যানুপাত। তো এখানে এ এর অ্যান্সার হয়ে যাবে দেখো সাম্যানুপাত। নেক্সট 3-এর দাগে যেটা আছে, এ ও বি বৃত্তের ব্যাস, সি বৃত্তটির পরিধির উপর যে কোনো একটি বিন্দু, এসি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি। এবারে বলছে এ ও বি বৃত্তের ব্যাস, তাহলে এটা এ
মাঝখানে এটা কেন্দ্র ও, আর বিটা হচ্ছে এই পারে, তাহলে এ ও বি বৃত্তের ব্যাস। সি বলছে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, তাহলে আমরা এখানে এটা সি নিলাম। এসি সমান 3 সেমি, এসি সমান 3 সেমি। তো এখানে এসি কোণটা হচ্ছে এর সঙ্গে সি যোগ করে দাও। আর কি বলেছে, বিসি সমান 4 সেমি, বিসি সমান 4 সেমি। তো এখানে বি এর সঙ্গে সি যোগ করে দাও। তো আমাদের উত্তর চেয়েছে এ বি এর দৈর্ঘ্য কত। এবারে একটু ভালো করে দেখে নাও, একটা সূত্র তোমরা পাবে, তোমাদের 9-এই ছিল এই উপপাদ্যটা, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। দেখো এই এ বিটাকে যদি ব্যাস ধরি, এর উপরে যেটুকু অংশ আছে এটা একটা কি অর্ধবৃত্তের উপরে দাঁড়িয়ে আছে, এবং অর্ধবৃত্তের উপরে যে কোণটা হবে সেই কোণটা কিন্তু সমকোণ, অর্থাৎ এই সি কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে সমকোণ যখন হয়ে যাবে, একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, তো এই এ বি সি ত্রিভুজ কি একটা সমকোণী ত্রিভুজ হলো, যেহেতু এর একটা কোণ 90 ডিগ্রি। তো দেখো এই সমকোণী ত্রিভুজের আমরা এটাকে ভূমি এটাকে লম্ব ধরতে পারি, বা এটাকে লম্ব এটাকে ভূমি ধরতে পারি, আর এ বিটা তাহলে অলরেডি হয়ে যাবে এটা একটা অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র আমরা জানি, √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা এখানে লিখে নেব যে এখানে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। এখন এ বি সমান, তাহলে দেখো এ বি আমরা কি অতিভুজ পেয়ে যাচ্ছি, তাহলে অতিভুজ সমান কি √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে বিসিটাকে লম্ব বা ভূমি ধরতে পারো, এ বিটা এসিটাকে লম্ব বা ভূমি ধরতে পারো, তাহলে যে কোনো একটা ধরলেই কি একই হবে। তো আমরা এখানে লিখবো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান √ 4 স্কোয়ার মানে 16 প্লাস 3 স্কোয়ার মানে 9। তো 16 আর 9 যোগ করলে কত, 25 হবে, আর 25-এর বর্গমূল করলে হবে কত, 5। তার মানে এ বির মান 5 সেমি। তো এখানে এ বির দৈর্ঘ্য 5 সেমি হয়ে যাবে, ডি এরটা অ্যান্সার হবে। নেক্সট দেখো 4-এরটা, π/12 রেডিয়ানের মান কত। π/12 রেডিয়ান সমান, দেখো পরিমিতিতে পাই মানে 22/7, আর ত্রিকোণমিতির ক্ষেত্রে রেডিয়ানের কথা এসছে মানে এটা ত্রিকোণমিতির পাই। তো ত্রিকোণমিতির পাই মানে কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করো, 18কে 12 দিয়ে কাটলে কত, 12 একে 12, হাতে কত 6 থাকছে, 60 হচ্ছে, 5×12 60, তার মানে হবে কত, 15 ডিগ্রি। তো π/12 রেডিয়ান সমান 15 ডিগ্রি। তো এখানে বি এর আনসার হয়ে যাবে। নেক্সট 5-এর দাগ যেটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, যেখানে এইচ সমান 2r, শঙ্কুটির আয়তন কত হবে। আমরা জানি শঙ্কুর আয়তন সমান 1/3 πr²h সমান 1/3 পাই, এখানে r² থেকে যাবে। এবারে ওখানে বলেছে দেখো এইচ সমান 2r, তাহলে এইচের জায়গায় আমরা কি 2r বসিয়ে দেব সমান। এবার টোটাল এটা ক্যালকুলেশন করলে দেখো এই দুইটা উপরে আছে, তাহলে 1-এর সঙ্গে 2 গুণ হলে 2 1-এ 2 হয়ে যাবে, আর নিচে 3 থেকে যাবে, পাই থেকে যাবে, আর এখানে আছে r², আর এখানে r আছে, তাহলে r² সঙ্গে r গুণ হলে কত হবে, r³ হবে। তাহলে শঙ্কুর আয়তন হয়ে যাবে 2/3 πr³। তো এখানে বি এরটা আনসার হয়ে যাবে 2/3 πr³। নেক্সট 6-এর দাগ যে কোশ্চেনটা আছে, বিরাট কোহলির কোনো এক দিবসীয় সিরিজে 5 ইনিংসে রান সংখ্যা যথাক্রমে 52, 2, 32, 56, 87। তো রান সংখ্যার মধ্যমা কত হবে। তো দেখো এই সংখ্যাটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, প্রথমে কি আসছে, 2 আসছে, তারপরে আসছে 32, তারপরে আসছে 52, তারপরে আসছে 56, তারপরে আসছে 87। এবার আমাদের দেখতে হবে এখানে বিজোড় সংখ্যা আছে না জোড় সংখ্যা আছে। দেখো এখানে 5টা সংখ্যা আছে মানে বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করা খুবই সহজ, এদিকের একটা কাটবো, এদিকের একটা কেটে দেবো, আবার এদিকের একটা কাটবো, এদিকের একটা কেটে দেবো, তাহলে মাঝখানে যেটা থাকবে সেটাই কিন্তু মধ্যমা হয়ে যাবে। তাহলে এর মধ্যমা হচ্ছে কত, 52। তো দেখো এখানে 52 কিন্তু কোথাও অপশানে নেই, তাহলে কোনোটি নয়, ডি এরটাই কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে এসো 2-এর দাগ। প্রথম যে কোশ্চেনটা আছে, একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর x/2% হারে বাড়ে, যদি বর্তমান জনসংখ্যা xy হয় তবে 27 বছর পর জনসংখ্যা কত হবে। তো দেখো এটা একটা সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক। তো এখানে বাড়ে বলেছে, তার মানে সমহার বৃদ্ধি। তো সমহার বৃদ্ধির সূত্র কি, p×1 + r/100⁴n। এটা সেই চক্রবৃদ্ধি সুদের মতো। তো বৃদ্ধি যখন বলবে তখন কি প্লাস হবে, আর যখন হ্রাস বলবে তখন এটা মাইনাস হবে। তো আমরা এখানে ক্যালকুলেশন করে নেব। এখানে বলেছে বর্তমান জনসংখ্যা xy, তাহলে xy মানে কি, এটা p এর মান হয়ে যাবে, এখানে 1 প্লাস r মানে কি কত পার্সেন্ট হারে বাড়ছে বা কমছে, এখানে x/2% হারে বাড়ছে, তাহলে r এর জায়গায় আমরা লিখবো x/2, নিচে 100 আছে। আর এখানে বলেছে 27 বছর পরে কত হবে, তাহলে n এর জায়গায় আমরা লিখবো 27। তো এটাকে ক্যালকুলেশন করো, এখানে xy থেকে যাবে
1 প্লাস এক্স বাই 200⁻27। তো এটাই তোমরা শূন্যস্থানে লিখে দেবে, এটাই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 2 এর দাগে যে কোশ্চেনটা আছে সি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় হবে। দেখো সমীকরণটা এটা ছিল সি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এবার সমীকরণের বীজদ্বয় নির্ণয়ের একটা সূত্র আছে, আমরা জানি সমীকরণের বীজদ্বয় সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটাই হচ্ছে সমীকরণের বীজদ্বয় নির্ণয়ের সূত্র। এবারে দেখো এখানে যে মানগুলো আছে এক্স স্কোয়ারের যে সহগটা আছে সেটাকে আমরা এ ধরবো, এক্সের যে সহগ আছে সেটাকে আমরা বি ধরবো, আর শেষে যে সংখ্যাটা আছে ধ্রুবক সংখ্যা সেটাকে আমরা সি ধরবো। তো এখানে এ যেখানে যেখানে আছে সেখানে আমরা সি লিখে দেব, যেখানে বি যেখানে যেখানে আছে সেখানে আমরা এ লিখে দেব, আর যেখানে সি আছে সেখানে আমরা বি লিখব। তো প্রথমে আছে বি, তাহলে বি এর মান এখানে কি আছে এ আছে, তাহলে আমরা এখানে এ লিখে দেব প্লাস মাইনাস রুট ওভার, এখানে আছে বি স্কোয়ার, তাহলে বি এর জায়গায় আমরা এ লিখবো, তার মানে এখানে এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস 4 এর জায়গায় আমরা কি লিখবো সি লিখবো সি, আর সি এর জায়গায় আমরা কি লিখবো বি লিখবো বাই 2a, তাহলে 2a এর মান এখানে কি আছে সি আছে, এটা লিখে দেবো। তো এটাকে আমরা সাজিয়ে নিলে কি হবে এ মাইনাস এ প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4bc বাই 2c। তো এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট যে অঙ্কটা আছে একটি আয়তঘনের মধ্যে সর্বোচ্চ মাপের রডটি রাখা যায় ড্যাশ বরাবর কর্ণ বরাবর। আয়তঘন বা ঘনকের কর্ণ বরাবর যদি কোনো রড রাখা যায় সেটাই কিন্তু সবথেকে বড় মাপের রড হবে। নেক্সট চারেরটা যেটা আছে একটি নির্দিষ্ট বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণের সংখ্যা কত। এখানে বৃত্তস্থ কোণ অসংখ্য হয়ে যাবে, যে কোনো বৃত্তচাপের উপরে আমরা কিন্তু অসংখ্য বৃত্তস্থ কোণ আঁকতে পারি। 5 এর দাগ যে কোশ্চেনটা আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি এর মান কত। সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তো আমরা সাইন 45 এর মান জানি কত 1/√2, আর এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এর স্কোয়ার করে দাও, তো 1 এর স্কোয়ার করলে 1 হবে, আর √2 এর স্কোয়ার করলে কত 2 হবে, তার মানে সাইন স্কোয়ার 45 মানে 1/2 হয়ে যাবে, এটাই অ্যান্সার হবে। নেক্সট 6 এর দাগ যে কোশ্চেনটা আছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ। তোমরা এখানে লিখবে ওজাইভ। এই জিনিসগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে, মনে রাখবে। এরপরে চলে এসে 3 এর দাগ সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। প্রথমে যে অঙ্কটা আছে বার্ষিক x% হারে কোনো মূলধনের x বছরের সরল সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ হবে 100/x। এটা আমাদের করে দেখতে হবে এটা আসছে কিনা, তাহলে আমরা বলবো সত্য না মিথ্যা। তো এখানে সরল সুদ বলেছে, তাহলে সরল সুদের আমরা সূত্র জানি, সরল সুদ I = PRT/100, এটা আমরা জানি। বা আই এর মান, আই মানে কি মোট সুদ, এখানে মোট সুদ কত বলেছে x টাকা, তাহলে আই জায়গায় আমরা x লিখবো। আসল এখানে বের করতে হবে, p মানে আসল, তাহলে p এর মানটা আমাদের বের করতে হবে। সুদের হার এখানে কত বলেছে x বলেছে, তাহলে আর এর জায়গায় আমরা x লিখবো। আর সময় কত বলেছে x বছর, তাহলে t মানে সময়, এখানে t এর জায়গায় x লিখবো বাই 100। বা এই এক্সটা কি উপরে আছে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উপরে একটা x এর একটা x কেটে যাবে, তাহলে এখানে থাকছে কত 1 = এখানে হচ্ছে px/100। এবার আমরা কোনাকুনি গুণ করব, px এর সঙ্গে এখানে 1 গুণ হয়ে যাবে, তাহলে শুধু px হয়ে যাবে, আর 1 এর সঙ্গে 100 গুণ হলে 100 হবে। বা এখানে আমাদের আসল বের করতে বলেছে, তাহলে p = এখানে আছে 100 আর নিচে হয়ে যাবে কত x, তো এত টাকা, এটাই কিন্তু আসল। তো দেখো এখানে আসলের পরিমাণ বলেছে 100/x, তার মানে কি এটা সত্য হয়ে যাবে, এটা আমি টিক দিয়ে দিলাম। নেক্সট 2 এর দাগ যেটা আছে √3 - 5 এর অনুবন্ধী করণীয় হলো √3 - 5। দেখো এখানে সংখ্যাটা আছে √3 - 5, এর অনুবন্ধী করণীয় কী হবে, এর সঙ্গে এমন একটা সংখ্যা নিতে হবে যার যোগফলও মূলদ সংখ্যা হবে আর গুণফলও মূলদ সংখ্যা হবে। এখন মূলদ সংখ্যা কাকে বলে, যে সংখ্যাগুলো রুটের মধ্যে থাকে না, অর্থাৎ রুটের বাইরের সংখ্যাগুলো মূলদ সংখ্যা হয়। তো আমরা এর সঙ্গে দেখো যদি -√3 - 5 যোগ এবং গুণ করি তাহলে কিন্তু সেটা মূলদ সংখ্যা হবে। আমরা প্রথমে দেখো এর সঙ্গে এটা যদি যোগ করি তাহলে কি হবে, √3 - 5 প্লাস মাইনাসে -√3 প্লাস মাইনাসে -5, তার মানে এখানে দেখো +√3 -√3 কেটে যাচ্ছে, তো থাকছে কি -5 -5 মানে -10, তো -10 এটা একটা মূলদ সংখ্যা। এবার এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি দেখো √3 - 5 ইন্টু -√3 - 5, তো -√3 আর 3 গুণ করলে কত -3 আসবে।
এবারে √3 সঙ্গে -5 গুণ করলে -5√3, মাইনাস মাইনাসে প্লাস 5√3, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 5 5 25, -5√3 প্লাস 5√3 কেটে যাচ্ছে, আর 25 থেকে 3 বাদ দিলে কত আসছে 22। তো এটাও মূলদ সংখ্যা, তার মানে আমরা এত এর অনুবন্ধীকরণে কি পেলাম -√3 -5, এটাই কিন্তু অনুবন্ধীকরণে হয়ে যাবে √3 -5 এর, তার মানে এটা মিথ্যা হয়ে যাবে। নেক্সট 3 দাগ যেটা আছে, উন্নতি কোণের ক্ষেত্রে দর্শকের চোখ সর্বদা নিম্নমুখী হয়, এটা মিথ্যা হবে, কারণ উন্নতি কোণের ক্ষেত্রে দর্শকের চোখ সর্বদা ঊর্ধ্বমুখী হয়। 4 দাগ যে কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের 3 গুণ। দেখো এটাও মিথ্যা হবে, কিভাবে হচ্ছে, আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি জানি πr²h, আর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি জানি 1/3 πr²h। দেখো এই πr²টাকে যদি এ ধরি তো πr²hটাও এ হয়ে যাবে, এটা হচ্ছে শুধু এ, আর এটা আছে 1/3 এ, তার মানে শঙ্কুর আয়তন 3 গুণ কম চোঙের আয়তনের থেকে। তো আমাদের এখানে কি বলেছে, শঙ্কুর আয়তন লম্ববৃত্তাকার চোঙের আয়তনে 3 গুণ বলেছে, কিন্তু এটা উল্টো হবে, চোঙের আয়তন শঙ্কুর আয়তনে 3 গুণ, তো এটা ভুল হয়ে যাবে। নেক্সট 5 দাগ যে কোশ্চেনটা আছে, যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক, তো এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। নেক্সট 6 দাগ যে কোশ্চেনটা আছে, পিথাগোরাস ছিলেন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক, এটাও ঠিক হয়ে যাবে। তো এই ছিল তোমাদের ম্যাথের 25 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের ম্যাথের সমস্ত টেস্ট পেপার সলভের ভিডিওগুলো পরপর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।